দীর্ঘ ১৫-১৬ বছর ২০০৮ থেকে ২৪ পর্যন্ত বিএনপি করে পায়নি কিংবা বিএনপি সমমনা জোট করে পায়নি, সেটি মাত্র এই ছাত্র জনতা ৩৫ থেকে ৩৭ দিনের মধ্যেই সম্পন্ন করেছে। এটি আপনারা উপলব্ধি করতে পেরেছেন কিনা? রাজনৈতিক আন্দোলন না পায় যে ছাত্রদের যে আন্দোলনটা, সেভাবে আন্দোলনটাকে যে একটা যৌক্তিক পরিণতিতে নেওয়ার জন্য তারেক রহমান একজন সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান হিসাবে যেই ভূমিকা রাখা দরকার তিনি সফলভাবে রেখেছিলেন। এই পট পরিবর্তন ধরুন ১৪ সালের কথাই। ২০১৪ সালে তো একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিএনপি বয়কটের মধ্য দিয়ে, একতরফার নির্বাচন যেটি, এবং সেই নির্বাচনের আগে থেকেও তো ২০১৩ সাল থেকেই তো আসলে আন্দোলন ছিল। ২০১৩ থেকে ২৫ সালও যদি আমরা ধরি, যে আন্দোলনের যে দীর্ঘ যাত্রা, এই দীর্ঘ ১২ বছরের যে আন্দোলন, এই ১২ বছরের আন্দোলন বিএনপি আসলে সফলতা পায়নি, এককভাবে কিংবা দলীয়ভাবে আন্দোলন করে পায়নি। যেটির সমাপ্তি ঘটেছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে। এখন আমার প্রশ্ন ছিল যে আন্দোলন দীর্ঘ ১৫-১৬ বছর ২০০৮ থেকে ২৪ পর্যন্ত বিএনপি করে পায়নি কিংবা বিএনপি সমমনা জোট করে পায়নি, সেটি মাত্র এই ছাত্র জনতা ৩৫ থেকে ৩৭ দিনের মধ্যেই সম্পন্ন করার কারণেই পট পরিবর্তন হয়েছে। আমার প্রশ্ন ছিল যে এটি আপনারা উপলব্ধি করতে পেরেছিলেন কিনা যে আসলে এই ৩৭ দিনের মধ্যেই পট পরিবর্তন হয়ে যাবে কিংবা এত দ্রুত হয়ে যাবে? যদি টার্গেট ঠিক না থাকে তাহলে তো উনি কাজটা কেমন করে করবেন, এই জায়গাটা সরাসরি বুঝতে হলে যদি আমি এভাবে বুঝি যে উনি উপলব্ধি করতে পেরেছিলেন কি না, তাহলে এইভাবে বলি, যদি বুঝি যে উনি কিন্তু বাংলাদেশে, আপনি খেয়াল করে দেখবেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন, প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন লেভেলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, বিশেষ করে প্রেসিডেন্ট এবং প্রত্যেকটা প্রেসিডেন্ট এবং সেক্রেটারি প্রত্যেকটা ইউনিটের, সাংগঠনিক ইউনিটের, ওনার সঙ্গে উনি কিন্তু যোগাযোগ এস্টাবলিশ করেছিলেন, সারা বাংলাদেশে নেটওয়ার্কটা গড়ে তুলেছিলেন। তো এই আন্দোলনের সময় আমি নিজে যতটা জানি, নিজে ব্যক্তিগতভাবে জানি, যখন আপনার মনে আছে কিনা, আন্দোলনের সময় সম্ভবত 18-19 জুলাই এই সময়ের দিকে বাংলাদেশের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছিল, তখন কিন্তু উনি সরাসরি ফোন করেছিলেন, কথাবার্তা বলেছিলেন। যে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যখন যে দায়িত্বে ভদ্রলোক ছিলেন, ওনার একটা বক্তব্য মনে আছে, উনি একটা প্রেস কনফারেন্সে বলছিলেন যে কি খবর আসছে লন্ডন থেকে, এটা আমাদের কাছে রেকর্ড আছে। জনাব তারেক রহমান কিন্তু তখন তার দলের, সারা বাংলাদেশের তার দলের যে নেটওয়ার্ক, তাদেরকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন। আমি নিজেও তো অনেক মেসেজ পেয়েছি ঢাকা থেকে, তখন যে কিভাবে উনি এই আন্দোলনটা মোবিলাইজ করার জন্য, কিভাবে আন্দোলনটাকে সংগঠিত করতে হয়। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে এই রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করেন, তারা জানে যে কিভাবে জনগণকে সংগঠিত করতে হয়, কিভাবে আন্দোলনটাকে একটা জায়গায় পরিণতি নিতে হয়, কিভাবে মানুষকে ইনভলভ করতে হয়। অবশ্যই ছাত্ররা রাজপথে নেমেছিল কোটা সংস্কারের দাবিতে। আমি আগেই বলেছি, সেটা সেই দাবিটা যে যৌক্তিক দাবি, সেটা তারেক রহমান 2014 সালে বলেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন সেমিনারে, এই কনফারেন্সে। উনি এখান থেকে সারা বাংলাদেশে, যাতে করে এই আন্দোলনটার কোনো রাজনৈতিক দলের রূপ না পায়, রাজনৈতিক আন্দোলন না পায়, যে ছাত্রদের যে আন্দোলনটা, সেভাবে আন্দোলনটাকে যে একটা যৌক্তিক পরিণতিতে নেওয়ার জন্য তারেক রহমান একজন সবচেয়ে বড় জনপ্রিয় রাজনৈতিক দলের প্রধান হিসাবে যেই ভূমিকা রাখা দরকার তিনি সফলভাবে রেখেছিলেন। তিনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে প্রত্যেকটা সংগঠনকে, প্রথম শ্রেণীর যারা আছে, প্রথম কাতারের যে সমস্ত নেতৃবৃন্দ আছে, তারা দেখবেন সামনে আইনে যারা সংগঠনটাকে মোবিলাইজ করতে পারে, যারা প্রত্যেকটা লোক, যাদের সাংগঠনিক দক্ষতা আছে, যাদের সাপোর্টার বেস যে সমস্ত নেতৃবৃন্দ আছে প্রত্যেকটা ইউনিটের, তাদেরকে তো সক্রিয় করা হয়েছিল। তো সেদিক থেকে তো আমি বলি যে ইয়েস, যেহেতু উনি আন্দোলনটাকে এখানে বসে পরিচালনা করেছেন, সুতরাং তার তো উপলব্ধি ছিল, এবং থাকার কারণে আপনার মনে আছে কি না, 18-19 জুলাই যখন আন্দোলনটা প্রায় স্থগিত হয়ে গেছিল, হঠাৎ করে আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংগঠনের ছাত্ররা নেমেছিল রাজপথে। জি, সেই জায়গাটাতে কেমন করা হয়েছিল, নিঃসন্দেহে সেখানে তো কিছু কাজ করা হয়েছে। এখন যেহেতু এটা একটা সময় গেছে, আমরা এই কথাগুলো এখন বলা দরকার নেই। আমার কাছে মনে হচ্ছে যে আসলে ওই কথাগুলো যদি আমি একটা বলি, সরকার থেকে, সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেসরকারি কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে মাঠে নেমেছে, সেখানেও আপনি বলছেন যে কন্ট্রিবিউশন ছিল আপনাদের? অবশ্যই ছিল। না হলে, আমি তো বললাম, যেহেতু উনি চেয়ারম্যান, উনি সারা বাংলাদেশের তো চিত্রটা তার সামনে আছে, উনি এখানে বসে আছেন, সারা বাংলাদেশের চিত্রটা তার সামনে আছে। তো উনি এখানে তো বসে
ওনার তো একটা টার্গেট ছিল, যে সেই টার্গেটটা কী ছিল? টার্গেটটা হচ্ছে ফ্যাসিস্ট সরকার এদেরকে উৎখাত করে, এদেরকে সরিয়ে দিয়ে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার গঠন করতে হবে জনগণের ভোটে। সুতরাং সেটা করার জন্য যা যা করা দরকার, একটা রাজনৈতিক আন্দোলন যেভাবে পরিচালনা করা দরকার তিনি সেভাবে পরিচালনা করেছেন। এবং ওনার জন্য সুবিধাটা হয়েছে যে উনি সারা বাংলাদেশের জনগণ নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগটা ছিল। আমি আপনাকে একটা মজার ইনফরমেশন দিই। উনি তো শুরু থেকেই, উনি যখন এর আগে যখন 2000 সাল থেকে 2001 সাল থেকে 5-6 সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, উনি কিন্তু সরকারের অংশ ছিলেন না। ওনার দল সরকারের অংশ ছিল, বিএনপি ক্ষমতায় গিয়েছে, উনি তো ব্যক্তিগতভাবে সরকারের পার্ট ছিলেন না। তো তখন কিন্তু আপনারা খেয়াল করবেন যে উনি সারা বাংলাদেশে ঘুরে তৃণমূল সম্মেলন করেছিলেন, হাওয়া ভবনের মাধ্যমে। তৃণমূল সম্মেলন করেছিলেন। জি। তখন উনি ছিলেন সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জেনারেল পার্টির। ওই যে জনগণের সঙ্গে ওনার যে সরাসরি কানেকশনটা হয়েছে, এই কানেকশনটা কিন্তু উনি ধরে রেখেছেন, এটা ছিল। এবং 2014 সালে সম্ভবত ওনার বক্তৃতা যখন বাংলাদেশের গণমাধ্যমে বন্ধ করে দেওয়া হলো জি। আদালতকে ব্যবহার করে, এবং এটা 10 বছর ছিল, উনি কিন্তু একদিনের জন্য বসে থাকেননি। আপনারা দেখেছেন যে উনি এখান থেকে বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যটা আমরা কীভাবে প্রচার করেছি প্রত্যেকটা ইউনিটের যে যারা নেতৃবৃন্দ আছেন, একদম প্রত্যেকটা ইউনিট বলতে একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত আপ টু সেন্ট্রাল, আমরা ওনার যে বক্তব্যগুলো এই প্রত্যেকটা নেতৃত্বের পর্যায়ে যারা বিভিন্ন দায়িত্বে আছেন তাদের কাছে চলে যেত ওনার বক্তব্যগুলো, এই ইনস্ট্রাকশনগুলো। যেহেতু আজকের যিনি প্রধানমন্ত্রী, ওনার বক্তব্য যেহেতু আদালতকে ব্যবহার করে গণমাধ্যমে প্রচার প্রকাশ বন্ধ করে রেখেছিল, ফলে আমাদেরকে একটা বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হয়েছিল।